মা মারা যাবার ৩ মাস পর পূর্বীর বাবা ফয়েজ আহমেদ দুবাই থেকে বাংলাদেশে আসেন। ১ সপ্তাহের মধ্যে নতুন বিয়ে করেন। বিয়ের ২ মাস পর আবার বিদেশ চলে যান। এই ১ মাস ধরে পূর্বী ও সুরভি দুপুরে একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। লজ্জায় বাবার কাছে বলতেও পারছে না যে সৎমা সালমা ওদের খাবার দেয় না ঠিকমতো। তাছাড়া প্রবাসী বাবার কাছে এসব বলার সুযোগ নেই দুবোনের। বাবা সপ্তাহে একদিন ওদের সাথে কথা বলে, আর তখন সালমা পাশে দাঁড়িয়ে থাকে। আজকাল পূর্বীর খুব খিদে পায়। সন্ধ্যা হতেই পূর্বীর মনে হয় দুনিয়ার সব খিদে যেন আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। ভিটের মাটি ছাড়া পূর্বীর খাবার মতো কিছু খুঁজে পায় না। পেটের ভিতর এক ধরনের ব্যথা অনুভব করে পূর্বী। শোয়া থেকে উঠে বসে সুরভির দিকে তাকায়। ঘুমন্ত সুরভির মুখে যেন বিষাদের ছায়া। ডানগালে ৩টি আঙ্গুলের ছাপ স্পষ্ট। নিজের খিদের কথা বলে গিয়ে মুহূর্তেই বোনের ব্যথায় ব্যথিত হয় পূর্বী। ছোট মানুষ না খেয়ে থাকতে পারে না। খিদে লাগলেই পূর্বীর কাছে এসে ঘ্যান ঘ্যান করে। সন্ধ্যায়ও সুরভি কান্না করছিল খাবারের জন্য। পূর্বী রেগে গিয়ে একটা থাপ্পড় বসায় বোনের গালে। কাঁদতে কাঁদতেই সুরভি ঘুমিয়ে যায়। নিজের ব্যবহারে নিজে অনুতপ্ত হয় পূর্বী। বোনের হাত দুটো কোলে নিয়ে কান্না করে বলে, আমাকে মাফ করে দিস বোন, আমার কাছে যে কিছুই নাই। আমি কোথা থেকে তোকে খাবার দিতাম বল? মাও গেল, সাথে নিয়ে গেল আমাদের ভালো থাকা। ছোট মাঝে একবেলা খেতে দেয়, সেটাই তো অনেক আমাদের জন্য। আমি তোকে মারতে চাইনি, কিন্তু হঠাৎ রাগ উঠে গেল। পূর্বীর কান্নায় সুরভি জেগে গেল ঘুম থেকে। উঠেই বোনকে জড়িয়ে ধরল। পূর্বীর কান্নার তোর আরও বেড়ে গেল। সুরভি চুপ করে রইল। ইদানিং বড় বোনের শরীর থেকে সুরভি কেমন মা মা গন্ধ পায়। পূর্বীর চোখ মুছে দিয়ে সুরভি বলল, আমার যে ভীষণ খিদে পায় বুবু। পূর্বীর চোখ মুছে বলে, এবার থেকে দুপুরে খাবার আগে বেশি করে পানি খাবে। তারপর দুপুরের খাবার থেকে 2 ভাগ খেয়ে 1 ভাগ রেখে দিবি। আমিও 1 ভাগ রেখে দেব। রাতে আমার ভাগের টুকু আর তোর ভাগের টুকু খেয়ে নিবে। বোনের কথা শুনে সুরভি ভীষণ খুশি হয়। এই চমৎকার বুদ্ধি তো তার মাথায় আসতো না। এক বোন অন্য বোনকে জড়াজড়ি করে ধরে আবার শুয়ে পড়ে। ফজরের সময় আবার উঠতে হবে 2 বোনকে। ফজরের আজান শেষ হতেই পূর্বী সুরভি উঠে পড়ে ঘুম থেকে। পূর্বী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আর সুরভি সবেমাত্র ক্লাস 7-এ পড়ে। ঘরের কাজ শেষ না হলে সালমা সুরভিকে স্কুলে যেতে দেবে না। তাই 2 বোন অন্ধকার থাকতেই বাড়ির কাজ শুরু করে দেয়। সালমা সকাল 7টায় ঘুম থেকে উঠে চাল ডাল তরকারি 2টো মুরগির ডিম বের করে দিয়ে রান্নাঘরের সামনে মোড়া নিয়ে বসল। পূর্বী অভ্যস্ত হাতে দ্রুত সুপারি পাতা দিয়ে চুলোয় আগুন দিল। ডালের সাথে ডিম 2টো সিদ্ধ করে দিল। সালমা গর্ভবতী হয় প্রতিদিন সকালে 2টো দেশি মুরগির ডিম খায়, রাতে 1 মগ গরুর দুধ। সুরভি হাঁস মুরগির খোয়ার খুলে দিয়ে খাবার দিল। বাড়ির পেছনের বাগান থেকে শুকনো লাকড়ি এনে দিল বোনকে। লাকড়ি দিতে এসে সুরভি দেখল সালমা লবণ দিয়ে মেখে সিদ্ধ ডিম খাচ্ছে। সুরভি তাকিয়ে রইল সালমার দিকে। মা বেঁচে থাকতে প্রতিদিন 2 বোনকে ডিম খেতে দিত। সুরভির ডিম ভীষণ প্রিয়। পূর্বী তাই প্রায় সময় নিজের ডিমও বোনকে দিত। পূর্বীর মায়ের অনেকগুলো হাঁস মুরগি ছিল। সেসব ডিম এখন সালমার দখলে। মালিকও এখন সালমা হয়ে গেছে। সালমার হঠাৎ করে খেয়াল হলো সুরভি তাকিয়ে আছে তার দিকে। বসা থেকে উঠে গাব গাছের ডাল টেনে নিয়ে সালমা সুরভির পিঠে মার বসিয়ে গালি দিতে লাগল। মামুরে আমার ঘাড়ে যত রাক্ষসী রাখা গেছে, আমার খাওনের দিকে তাকায় থাকে। নজর দেশ আমার খাওনে, যাতে আমার পেটে অসুখ হয় হেললে গা। খাওন দেখলে লোল পড়ে তোর না? হ্যাঁ? পূর্বে ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, মাফ করে দেন মা, ও ছোট মানুষ, ওরে আর মায়ের না। এখন ওর শরীরের ঘা শুকায়নি, আমার বোন মরে যাবে। সালমার রাগ আরও বেড়ে গেল। চিৎকার করে বলল, মরস না কেন? জমে তগর 2 বোনরে চোখে দেখে না কেন? আমার ঘাড়ে বৈশা বসে আর কত খাবি? 2 বোনের আহাজারিতে গাছের পাতারাও যেন কেঁপে উঠল। সালমা থামল যখন দেখল সুরভি মাটিতে পড়ে আছে, আর তার উপর রক্ষা কবচের মতো পূর্বী পড়ে আছে। সালমার মারের প্রায় পুরোটাই পূর্বীর গায়ে লেগেছে। মাটি থেকে উঠে পূর্বী আবার রান্নাঘরে ঢুকে গেল। সুরভি ঘর গোছাতে গেল। সালমা ফোন দিয়ে স্বামীর সাথে সুরভি পূর্বীর দোষের কথা বলতে বসল। পূর্বী চুলার লেলিহান অগ্নি শিখার দিকে তাকিয়ে বলল, তোমার তীব্রতাও ফিকে হয়ে যায় এই বুকে যে আগুন জ্বলছে তার কাছে। বাবা মারা গেলে তো মা বদলে যায় না, তবে মা মারা গেলে কেন বাবা বদলে যায়? সুরভি কাজ শেষ করে স্কুলের জন্য রেডি হতে গেল।
স্কুল ড্রেস পরতে গেলেই সুরভি বিড়ম্বনায় শিকার হয়। এই ড্রেসটা ভীষণ পুরনো হয়ে গেছে। সাদা সালোয়ার হলুদাভ হয়ে গিয়েছে, নীল জামার ছোপ ছোপ রং উঠে গেছে। স্কুলে ড্রেস পরে গেলে মেয়েরা হাসাহাসি করে সুরভিকে নিয়ে। সুরভির দু চোখ আবারও জলে ভিজে গেল। পূর্বী রান্না শেষ করে সব গুছিয়ে রেখে কালির পাতিল গতরাতে এটো বাসন গ্লাস নিয়ে পুকুর ঘাটের দিকে গেল। নারিকেল গাছ কেটে পুকুরের এই ঘাট পূর্বীর মা পারভিন বানিয়েছিলেন। এই ঘাটটা পূর্বীর ভীষণ প্রিয় তাই, কিন্তু বেশিক্ষণ এখানে বসতে পারে না। পুকুরের পাশ দিয়ে গ্রামের রাস্তা চলে গিয়েছে, লোকজন আসা যাওয়া করে বিধায় দ্রুতই পুকুরের কাছ ছেড়ে চলে যেতে হয়। পুকুর থেকে এসে পূর্বী যখন উঠোনে মোড়া পেতে বসল, দেখতে পেল বোরকা পরা এক বয়স্ক মহিলা আর বয়স্ক একজন পুরুষ উঠোনে দাঁড়িয়ে রয়েছে। পূর্বী এগিয়ে দিয়ে সালাম দিল। মহিলা সালাম নিয়ে জিজ্ঞেস করল, আমাকে এক গ্লাস পানি দাও তো, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভীষণ তেষ্টা লেগেছে। পূর্বী দ্রুত পায়ে ঘরের দিকে গেল। সদ্য ধুয়ে আনা কাচের গ্লাসে পানি নিয়ে ফ্রিজ থেকে এক টুকরো বরফ নিয়ে পানির গ্লাসে দিল। সালমা রুমে বসেছিল। পূর্বীকে এরকম যত্ন সহকারে পানি নিতে দেখে সালমাও পূর্বীর পিছনে বের হয়ে এলো। অচেনা আগন্তুকদের দেখে সালমা এগিয়ে এলো। বোরকা পরা মহিলাটি জিজ্ঞেস করল, পূর্বীকে, উনি তোমার কি হয়? পূর্বী বলল, আমার মা। পানি খাওয়া হতেই পূর্বী গ্লাস নিয়ে ঘরে চলে গেল। পূর্বী যেতেই বয়স্ক লোকটি বলল, আপা, আপনাকে সত্যি কথাটাই বলি, আমার সেজো ছেলে মালয়েশিয়া থাকে, এও এক সপ্তাহ পর দেশে ফিরবে। আমি এই রাস্তা দিয়েই আসা যাওয়া করি মাঝে মাঝে। আপনার মেয়েকে পুকুরে দেখে আমার পছন্দ হয়, তাই আজকে ছেলের মাকে নিয়ে এলাম মেয়ে দেখাতে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আগামীকাল আমার বড় দুই ছেলের বউদের আর মেয়েকে নিয়ে আপনার মেয়েটাকে দেখতে আসতে চাই। সালমা এক মুহূর্ত ভেবে তারপর বলল, ঠিক আছে, আমার আপত্তি নেই, তবে আগেই একটা কথা বলে রাখি, পূর্বী আমার নিজের মেয়ে না। ওদের দুই বোনকে রেখে মা মারা গিয়েছে মাস কয়েক আগে। আমি ওদের দ্বিতীয় মা। বোরকা পরা মহিলাটি চমকে স্বামীর দিকে তাকালো, কিন্তু স্বামীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল মেয়ের মা না থাকাটা স্বামীর কাছে কোনো ব্যাপার মনে হয়নি। একটুখানি বিরক্ত হলেন তিনি। সৎমা কি আর জামাই আদর করবে? এই মেয়েকে কিছুতেই পুত্রবধূ করবেন না তিনি। ঘরে থেকে সব কথা পূর্বী শুনল। গড়িয়ে পড়া শিশিরের মতো পূর্বীর চোখ থেকেও এক ফোঁটা জল টুপ করে গড়িয়ে পড়ল। বুকের ভেতর জ্বলতে থাকা আগুন যেন বহুগুণ বেড়ে গেল। তার বিয়ে হয়ে গেলে সুরভির কি হবে? সারা পথ রেবেকা রাগে ফুঁসতে ফুঁসতে গেল। তমিজ মিয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তানভীরের বউ এই মেয়েটাকেই বানাবেন, তাতে যত বাধাই আসুক। বাড়ি গিয়ে বোরকা না খুলতেই রেবিকা বোম ফাটালো। রেবিকার চিৎকারে তার মেয়ে তারিন এবং দুই বউ আনিকা আর মিম ছুটে এলো বসার ঘরে। রেবিকা সোজা সাপটা বলল, এরকম মা মরা কোনো মাইয়া আমি আমার তানভীরের বউ করব না। আমার হীরের টুকরো ছেলে ভালো টাকা কামাই করে, ওর লাইগা কত ভালো উচ্চ বংশীয় মেয়ে পাওয়া যাইব। আমার ছেলের চেহারাও তো রাজপুত্রের মতো। তারিন বলল, কি হয়েছে মা? রেবেকা নাকের জল চোখের জল একসাথে করে বলল, তোর বাপে একটা এতিম মাইয়া ঠিক করেছে তানভীরের লাইগা। এই বাড়িতে আমার পোলার কি কোনো সমাদর হইব? তুই ক তারিন। তারিন বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, এগুলো কি কয় মা? তমিজ মিয়া সোজা বললেন, তারেক, তুহিনের বউ তোর মা পছন্দ করে আনছে। আমার মতামত নেওয়ার দরকারও মনে করে নাই। আমার ছোট পোলা তৌসিফ, ওর বিয়াও তোর মাই ঠিক করে রাখছে নিজের ভাইয়ের মিল লগে। আমারে জিগায়ও নাই, তোর বিয়াও তোর মা নিজে দিছে। আমার কোনো মতামত আসিল না। আমার এই পোলার বউ আমি পছন্দ করেছি, তাই তোগর যদি এত আপত্তি থাকে তোরা কেউ যাস না বিয়াতে। আমি তানভীরে নিয়ে গিয়া বউ নিয়ে আসমো। কাল তোরা তৈয়ার থাকিস, মেয়ে দেখতে যাবি। তমিজ মিয়ার কথার ওপরে আর কোনো কথা বলার সাহস পেল না রেবিকা। তমিজ মিয়ার একটা কথাও মিথ্যা না, তাই নিজের পরাজয় মেনে নিলেন তিনি। সালমা বাড়ির আশেপাশের বাড়ির কয়েকজন মহিলাকে ডেকে আনলেন সকালে। সবাই মিলে পিঠা বানালো, কেউ পায়েস রান্না করলো। মুরব্বী দুজন বসে সুপুরি কাটতে লাগলেন। সুরভি প্লেটে আপেল, কমলা, আঙ্গুর সাজিয়ে নিয়ে চা বানাতে গেল। সালমা চায় তাড়াতাড়ি পূর্বীকে বিদায় করতে। দুই বোনকে বিদায় দিয়ে সালমা শান্তিতে থাকতে চায়।
পূর্বী বসে আছে জানালার পাশে, দু চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। বৈশাখের এই তপ্ত সকালে মা থাকলে হয়তো আজ এরকম হতো না। পূর্বীর মা সবসময় বলতো মেয়েকে তিনি অনেক দূর পড়াবেন। মেয়ের পড়ার লাইন ভালো বলে ভীষণ গর্ব করতেন। পূর্বীরও ভীষণ ইচ্ছে ছিল পড়ার। দু চোখে নানা স্বপ্ন নিয়ে পূর্বী ঘুমোতে যেতে রাতে। একদিন ডাক্তার হবে, এই স্বপ্ন পূর্বীকে কেমন আচ্ছন্ন করে রাখত। আজ সব স্বপ্ন কবর দিয়ে পূর্বীকে বিয়ে করে নিতে হবে। সালমা আলমারি থেকে নিজের একটা জাম কালারের টাঙ্গাল শাড়ি বের করে দিল পূর্বীকে পরার জন্য। পূর্বী কিছুক্ষণ শাড়িটি জড়িয়ে ধরে বসে রইল। এই শাড়ি তার মায়ের। পাশের বাড়ির দুজন ভাবি এসে পূর্বীকে শাড়ি পরিয়ে দিলেন। সুরভি আজ খুব খুশি। আজকে বাসায় অনেক রকম রান্না হচ্ছে, অনেক নাস্তা। সুরভি ইতিমধ্যে 2 টুকরো আপেল মুখে পড়েছে, 1 কক কমলা মুখে পড়েছে। সুরভির ধারণা মা তা দেখেছে, কিন্তু কিছু বলেনি তবুও। এতে সুরভি ভীষণ খুশি। মেহমান এলো সকাল 10টার দিকে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে আনিকার মিম একে অপরকে ইশারা করল। তাদের দুজনের বাবার বাড়িতে বিল্ডিং, অথচ এই মেয়েদের ঘর টিনের। দেখে বোঝা যাচ্ছে এরা তেমন মান্যগণ্য লোক না। আনিকা মিমকে বলল, বাড়ির নমুনা দেখেছিস মিম? মেয়ে নিশ্চয়ই এরকম চেহারার হবে। মিম হেসে বলল, আমাদের রূপের ধারে কাছে যেতে পারবে না ভাবি। তারিন ভীষণ বিরক্ত হলো বাবার এরকম কাজে, কিন্তু প্রকাশ করল না তা। সবাই মিলে ভেতরে ঢুকিয়ে সালাম দিয়ে একে অপরের কুশল বিনিময় করল। সালমা এগিয়ে এসে সবার সাথে পরিচিত হলো। তারপর সুরভিকে ডাকল শরবত নিয়ে আসার জন্য। সুরভি শরবত দিতে এসে অবাক হয়ে তাকালো সবার দিকে। কি সুন্দর শাড়ি, সাজগোজ করে এসেছে এরা। সুরভি তমিজ মিয়ার নাম জিজ্ঞেস করলেন। নাম বলেই সুরভি দৌড়ে পালালো। পূর্বীর চোখের জলে কাজল লেপটে গেছে, মুখের পাউডার ভেসে উঠেছে। বসার ঘর থেকে সালমার ডাক পেয়ে পূর্বী উঠে দাঁড়ালো। তারপর জগে থাকা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নাস্তার ট্রে হাতে নিয়ে বসার ঘরে গেল। সবার উদ্দেশ্যে সালাম দিতেই সবাই তাকালো পূর্বীর দিকে। নিজেদের রূপ নিয়ে অহংকার করা আনিকা আর মিমের সেই অহংকার যেন গড়িয়ে দিল দাঁড়িয়ে থাকা জাম কালারের শাড়ি পরা মেয়েটি। পূর্বীকে দেখে মিমের মনে হলো চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন চেয়ে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। পূর্বীর টানা টানা 2 চোখ, দীর্ঘ আখি পল্লব যথেষ্ট কাউকে মায়ে জড়ানোর জন্য। দুধে আলতা গায়ের রং পেয়েছে সেই দুবোন মায়ের থেকে। আনিকার মনে হলো এ যেন গ্রিক উপকথার দেবী। হয়তো পূর্বজন্মে এই মেয়ে ট্রয়ের সে হেলেন ছিল। চেহারায় স্নিগ্ধ কোমল একটা আভা রয়েছে। এক অজানা হিংসে পেয়ে বসল আনিকার মিমকে। তারিন পূর্বীর কয়েকটা ছবি তুলে নিল। তমিজ মিয়ার তারিনকে বলল ফোন থেকে তানভীরের ছবি দেখাতে। তারিন ছবি বের করে সালমার হাতে দিল। সালমা ছেলের ছবি দেখে মুগ্ধ হলো। তারপর সুরভিকে ডেকে দিল দেখতে। সুরভি ফোন নিয়ে ভেতরে চলে গেল সবাইকে দেখাতে। ভেতরে সবার হাসাহাসির আওয়াজ পূর্বীকে রক্তাক্ত করে দিচ্ছে যেন। কেউ কথা বলছে না কেউ। পাত্র আমাদের পছন্দ হয়নি, নয়তো পাত্রপক্ষ বলুক পাত্রী তাদের পছন্দ হয়নি। তমিজ মিয়া পূর্বীকে নিজের পাশে বসালো। তারপর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, আমার আম্মাজানের নাম কি? এত মায়া নিয়ে মা মারা যাবার পর কেউ পূর্বীকে ডাকেনি, বাবাও না। কান্নায় পূর্বীর গলা বুঝে এলো। অচেনা অজানায় এই লোকটির জন্য পূর্বীর মনে জন্ম নিল এক সাগর ভালোবাসা। নিচু স্বরে পূর্বী বলল, পূর্বী আহমেদ। তারিন জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ো তুমি? পূর্বী বলল, এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। তারিন আবারও জিজ্ঞেস করল, রেজাল্ট কবে দিবে? পূর্বী বলল, 10 দিন পরে, মে মাসের 30 তারিখে। মিম হেসে জিজ্ঞেস করল, সূরা ইয়াসিন জানো? শোনাও তো আমাদের। পূর্বী অপ্রস্তুত হলো। সূরা ইয়াসিনের 15 আয়াতের মতো সে মুখস্থ জানে, কিন্তু হঠাৎ করেই ভুলে গেছে। অতিরিক্ত নার্ভাসনেসের জন্য পূর্বীর গলা শুকিয়ে গেল। তমিজ মিয়া বুঝতে পেরে মিমকে ধমক দিয়ে বললেন, এত বেশি প্রশ্ন করতে কেউ বলেছে তোমাদের? নিজেদের কি মহাজ্ঞানী ভাবো কি তোমরা? কেউ কোনো প্রশ্ন করবে না। আমরা এখানে চাকরির ইন্টারভিউ নিতে আসিনি যে সব প্রশ্নের উত্তর দিতে হবে। অপমানে মিমের মুখ কালো হয়ে গেল। এরকম লজ্জা দেবে শ্বশুর, তা সে ভাবেনি। রেবেকা বেগম তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। পাঞ্জাবের পকেট থেকে একটা রিং ও একটা খাম বের করে তমিজ মিয়া পূর্বীর হাতে দিল। রিং পরিয়ে দিয়ে বলল, যাও আম্মা, ভেতরে যাও।
তুমি এবার। কাপা কাপা পায়ে পূর্বী ভেতরে এলো। এসেই পূর্বী টাকার খাম লুকিয়ে ফেলল। পূর্বী এখনও জানে না কত টাকা আছে, কিন্তু পূর্বী ভেবে রেখেছে আগে সুরভিকে একটা স্কুল ড্রেস বানিয়ে দেবে। সবাই পূর্বীকে চেপে ধরল কি দিয়েছে তা দেখার জন্য। হাত বাড়িয়ে পূর্বী নিজের হাতে রিং দেখালো। সুরভি বোনকে জড়িয়ে ধরে বলল, তোর বিয়ে হয়ে গেলে দারুণ মজা হবে বুবু, আমি বেড়াতে যেতে পারবো। পূর্বী বোনকে জড়িয়ে ধরে মনে মনে বলল, বিয়ে হয়ে গেলে বুঝবি রে বোন, কি কষ্ট হবে তোর তখন। সুরভি গিয়ে ফোন দিয়ে আসলো তারিনের। তারিন ভাইয়াকে পূর্বীর ছবি পাঠালো। ছবি দেখে তানভীর মেসেজ দিয়ে বলল, এই ইন্দ্রাণীকে কোথায় পেলি আপা? আমার তো বুকের ভেতর প্রেমের ঘণ্টা বেজে গেছে রে একে দেখে। নগদ 4 লক্ষ টাকা দেনমোহর দিয়ে মে মাসের 30 তারিখে পূর্বের বিয়ের তারিখ ঠিক হলো। মেহমান বিদায় নেওয়ার সাথে সাথেই সালমা এসে খপ করে ধরল পূর্বীকে, খামে কত টাকা আছে তা দেখার জন্য। পূর্বী মুচকি এসে খাম বের করে দিল। ভালো করে ঘুরিয়ে দেখল সালমা খাম খোলা হয়েছে কিনা। তারপর খামটি খুলল। ভেতরে 100 টাকার 5টা নোট শুধু। বিড়বিড় করে সালমা বলল, আজ তো ছোট লোক তো এরা, 500 টাকা দিয়ে গেল, তাও আবার খামে পড়ে। সালমা ভেবেছিল 2 থেকে 3,000 টাকা থাকবে হয়তো ভেতরে, তা দিয়ে নিজে একটা শাড়ি কিনে নেবে। এখন 500 টাকা দেখে বিরক্তিতে মুখ বাঁকালো। টাকাগুলো ছুঁড়ে মারল পূর্বীর মুখে। সালমা যাবার পর পূর্বী হাসতে হাসতে উঠে রুমের দরজা লাগালো। তারপর সুরভিকে জড়িয়ে ধরল। সুরভি কিছুই বুঝতে পারছে না। পূর্বী হাসি থামিয়ে আরেকটা ছেঁড়া খাম দিল সুরভিকে। সুরভি দেখল খামের উল্টো পিঠে ছোট ছোট অক্ষরে লেখা আছে, আম্মা গো, আমিও তোমার মতো মা হারিয়েছি অল্প বয়সে। সৎমায়ের অত্যাচার আমিও সহ্য করেছি। এই খামে 10,000 টাকা আছে তোমার জন্য। ভেতরে আরেকটা খাম আছে, সেই খামে 500 টাকা আছে। তোমার মাকে তুমি ভেতরের খামটা দিও যখন উনি চাইবে। এই টাকাগুলো তোমাদের 2 বোনের জন্য। পছন্দসই কিছু কিনে নিও। চিঠিটা পূর্বী যত্ন করে লুকিয়ে রাখল নিজের বইয়ের ভাঁজে। এই মানুষটাকে সে আজীবনের জন্য বাবার স্থানে বসিয়েছে। আজীবন তাকে সেই সম্মান পূর্বী দেবে। আজকে পূর্বীর বিয়ে। সকাল থেকে পূর্বীর ভীষণ পেটে ব্যথা করছে। আজ একদিকে রেজাল্টের টেনশন, অন্যদিকে বিয়ের টেনশন, অন্যদিকে আজ পূর্বীর মেইলির সমস্যা দেখা দিয়েছে। তলপেট ব্যথায় ফেটে যাবার জোগাড়। সুরভি কিছুক্ষণ পরপর পূর্বীর কাছে এসে পূর্বীকে দেখছে। তার ববু এমনিতেই সুন্দর, কিন্তু আজকে আরও বেশি সুন্দর লাগছে ববুকে। সুরভি ভাবছে তার বিয়ের দিন কি তাকে এরকম সুন্দর লাগবে। তানভীর কল দিল সকালবেলা। পূর্বীর পুরো শরীর কাঁপতে লাগলো তানভীরের কল দেখে। এই লোকটির সাথে পূর্বীর কথা বলতে ইচ্ছে করে না। কেমন যেন বাজে কথা বলে লোকটা। দেশে আসার আগের দিন একবার কল দিয়েছিল তানভীর। পূর্বীর সাথে ভালো মন্দ জিজ্ঞেস করার পর তানভীর জিজ্ঞেস করল, তোমার ইনারের মাপ কত পূর্বী? তানভীরের কাছে এই প্রশ্ন যৌক্তিক মনে হলেও পূর্বীর কাছে মনে হলো খুবই নোংরা একটা প্রশ্ন। দাঁত কেড়মিড়িয়ে পূর্বী বলল, আপনি একজন নোংরা লোক। তারপর কল কেটে দিল। পূর্বী কল কেটে দিয়ে কাঁদল কিছুক্ষণ। 15 বছরের একটা মেয়ের কাছে এরকম একটা প্রশ্ন যথেষ্ট সেন্সিটিভ। তানভীর ভেবেছিল মালয়েশিয়া থেকে বইয়ের জন্য ইনার, নাইট ড্রেস, মেলে অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে আসবে। রুমের অন্যান্য বন্ধুদের দেখেছে বিয়ে করতে। দেশে যাবার আগে সব এখান থেকেই নিয়ে গেছে। সবাই হবু বইয়ের থেকে সব জেনেছে কল দিয়ে, অথচ কারো বউ এরকম রিয়াক্ট করেনি। সেই হিসেবে সে পূর্বীকে জিজ্ঞেস করেছে, কিন্তু পূর্বী এভাবে তাকে খারাপ ভাবে তা তানভীর বুঝিনি। এখন আবার তানভীরের কল দেখে পূর্বীর গলা শুকিয়ে গেল। নানি, দাদি কেউ না থাকায় পূর্বীকে কেউ বুঝিয়ে দেয়নি স্বামী মানে কি, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে। 15 বছর বয়সী একটা মেয়ের কাছে স্বামী, সংসার, শ্বশুরবাড়ির যথেষ্ট আতঙ্কের ব্যাপার। আর তার মধ্যে যদি মেয়েটি মাহারা, তবে আর কথাই নেই। সালমা কল রিসিভ করেই পূর্বীকে দিল। পূর্বীর পুরো শরীর কেঁপে উঠল তানভীরের হ্যালো শোনার পর। তানভীর বুঝতে পেরে কল কেটে দিল। ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলো। ভেবেছিল পূর্বীকে বলবে পার্লারে গিয়ে সাজতে, কিন্তু কথাই তো হলো না। আর কি করার। দুপুরের কাঠফাটা রোদের মধ্যে বরপক্ষ এলো। যেহেতু কোনো গেট দেওয়া হয়নি, তাই বিয়েতে গেট ধরা হলো না। তানভীর অবশ্য ভেবেছিল গেট ধরা হবে, সেখানে টাকা লাগবে। আবার বরের হাত ধোয়াতে এলে টাকা দিতে হয়, জুতা চুরি করলে টাকা দিয়ে জুতা নিতে হয়।
এসব ভেবে পকেটে করে 30,000 টাকা নিয়ে এলো। কিন্তু বিয়ে বাড়ির চেহারা দেখেই তানভীর বুঝল এই বাড়িতে যে মেয়েটা থাকে সে ভালো নেই। পূর্বের উপর হওয়ার রাগ চলে গেল তানভীরের। গরমে ঘেমে সবার অবস্থা খারাপ তখন। সুরভি গেল সবার জন্য শরবত নিয়ে। তানভীরকে শরবত দিতে গিয়ে লজ্জায় কুঁকড়ে গেল সুরভি। তানভীর হাসল দেখে। তারপর সুরভিকে কাছে টেনে নিয়ে বলল, ভাইকে কে কে লজ্জা পায় বলো? আমি তো আজ থেকেই তোমার ভাই। মুহূর্তে সুরভির সব জড়তা কেটে গেল। লাল বেনারসি শাড়িতে সাজিয়ে যখন পূর্বীকে উঠোনে করা স্টেজে আনা হলো, তানভীর এক নজর দেখেই চোখ নামিয়ে ফেলল। এক নজরেই তানভীরের মনে হলো তার চোখ ঝলসে গেছে। বন্ধুরা ফিসফিস করে বলল, দোস্ত, ভাবি তো আগুন সুন্দরী। তৌসিফ মুগ্ধ হয়ে তাকালো ভাবির দিকে। মা, বোন, ভাবিদের কাছে যত নিন্দে মন্দ শুনেছে এই মেয়ের নামে, সবকিছু মিথ্যে মনে হলো তৌসিফের কাছে। এক মুহূর্তের জন্য হিংসে হলো তৌসিফের নিজের ভাইয়ের ভাগ্যকে। দুপুর 2:05 বিয়ে হলো। পূর্বে শক্ত করে সুরভিকে জড়িয়ে ধরল। এই বিশাল পৃথিবীতে একটা মানুষই আছে পূর্বের, যার জন্য পিছুটান রয়ে যাবে এই বাড়িতে, যার চিন্তায় রাতের ঘুম হারাম হবে পূর্বের। দেহটা থেকে প্রাণটা আলাদা করে এই 12 বছরের মেয়ের কাছে রেখে পূর্বী তার নতুন বাড়ির পথে পা বাড়ালো। একটা অনিশ্চিত জীবনের পথে পা বাড়ালো পূর্বী। কে জানে ভাগ্য সে জীবনে তার সাথে কি খেলা করে। আবার প্রাণ সঁপে দেওয়া ছোট্ট মেয়েটাকে নিয়ে ভাগ্য কি করে তার কথা কে বলতে পারে। গাড়ি থেকে নামার পর তানভীর পূর্বীকে কোলে তুলে নিল। হালকা পাতলা মানুষটাকে একটানেই তুলে ফেলল তানভীর। লজ্জায় ভয়ে পূর্বী খামচে ধরল তানভীরের ঘাড়। পূর্বীর নখ লেগে তানভীরের ঘাড় জ্বলে উঠল। পূর্বীর কানের কাছে মুখ এনে তানভীর ফিসফিস করে বলল, খামচানোর জন্য পুরো রাত পড়ে আছে, এখন ছাড়ো। পূর্বী বুঝল না তানভীরের কথার মানে। পড়ে যাওয়ার ভয়ে বরং আরও জোরে ধরল। ঘরের সামনে এসে দাঁড়াতে দেখল একটা ডিশে করে মহিলারা পানি এনে রেখেছে। তারিন বলল, মান দিবেন কি ঠ্যাং দিবেন? পূর্বী বুঝল না কি করতে হবে এখন। তানভীর পকেট থেকে 5,000 টাকা বের করে সবার অলক্ষ্যে পূর্বীর হাতে ধরিয়ে দিল। পূর্বী হাত বাড়াতে তানভীরের দুই ভাবি টাকা কেড়ে নিয়ে ছুটে চলে গেল। তাদের পেছনে পেছনে গেল তারিন। রেবেকা গম্ভীর মুখে বলল, পা দিয়া আস্তে করে ধাক্কা দিয়ে ডিশের পানি ফেলে দাও, তারপর ঘরে ঢুকে রুমালে বাঁধা ধান ছাদের দিকে ছুঁড়ে মারো। পূর্বে তাই করল। ছোট পাখির ছানার মতো শরীরটা তিরতির করে কাঁপতে থাকলো এসব করতে গিয়ে। 8 বেডরুমের বিশাল এই বাড়িটি পূর্বীর কাছে ছোটখাটো রাজবাড়ির মতো মনে হচ্ছে। এত বড় বাড়িতে বিয়ে হয়েছে তার ভাবতেই পূর্বীর কাছে তা অবিশ্বাস্য লাগছে। তেমনি অন্যদিকে এক অজানা ভয়ও পেয়ে বসেছে পূর্বীকে। চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছে সব অচেনা মুখ। নিজেকে মনে হচ্ছে নির্হারা পাখি। পূর্বীর ওয়াশরুমে যেতে হবে। কাকে বলবে পূর্বী ওয়াশরুমে নিয়ে যেতে? আশেপাশে চেনা কাউকে খুঁজে পাচ্ছে না। হন্তদন্ত হয়ে তানভীর পূর্বীর কাছে এলো একটা ঠান্ডা পেপসি নিয়ে। একটা গ্লাসে ঢেলে পূর্বীর মুখের সামনে ধরল। আশেপাশের সবাই হাসতে লাগলো তানভীরের কাজ দেখে। কেউ কেউ টিপ্পনি কেটে বলল, এখন থেকে এত খেয়াল? তানভীর নির্বিকার রইল। পূর্বী খেতে চাইল না। গ্লাস সরিয়ে রাখল, কিন্তু তানভীর জোর করে খাইয়ে দিল। পূর্বীর তলপেটে ব্যথা আরও বেড়ে গেল। লজ্জায় তানভীরকে বলতেও পারল না ওয়াশরুমের কথা। তানভীর জিজ্ঞেস করল, কোনো সমস্যা? কিছুক্ষণ ইতস্ত করে পূর্বী বলেই দিল। শুনে তানভীর হাত ধরে নিয়ে গেল রুমের দিকে। ওয়াশরুমে যেতে যেতে তানভীর জিজ্ঞেস করল, পূর্বীর রোল রেজিস্ট্রেশন নাম্বার কত? পূর্বীর হঠাৎ করে মনে পড়ল আজকে রেজাল্ট দিবে। ভয়ে ভয়ে পূর্বী বলল। রেজাল্ট দেখে তানভীর গমগমে সুরে বলল, পূর্বী? ভয়ে পূর্বীর অন্তরাত্মা কেঁপে উঠল। হা হা করে হেসে তানভীর বলল, ভয় পাচ্ছ কেন? তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে। গোল্ডেন এ+ এসেছে তোমার। তুমি এত ভালো ছাত্রী আগে তো জানতাম না। আমি তো টেনে টুনে ইন্টার পাস করেছি। ওয়াশরুমে গিয়ে পূর্বী থম মেরে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না করেও কান্না করে দিল। পূর্বীর একটা ন্যাপকিন দরকার, কিন্তু কোথায় পাবে এখন ন্যাপকিন? কাকে বলবে সে ন্যাপকিন দিতে? বাহিরে তানভীর আছে। এই লোকটাকে কিভাবে বলবে সে? লজ্জায় পূর্বী লজ্জাবতীর লতার মতো নুয়ে গেল। সেই সাথে তীব্র পেট ব্যথা পূর্বীকে কোঁকড়ে দিল। তানভীর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। পূর্বীর বের হবার কোনো লক্ষণ না দেখে জিজ্ঞেস করল,
1 নাম্বারের জন্য এসে এতক্ষণ সময় লাগছে তোমার? 2 নাম্বার হলে তো আজকে সারাদিন যাবে। তানভীরের ফাইজলামি করে বলা কথা পূর্বী বুঝল না। পূর্বীর মনে হলো পূর্বীকে লজ্জা দেওয়ার জন্য তানভীর এটা বলেছে। ফর্সা মুখখানা আষাঢ়ের আকাশের মতো কালো হয়ে গেল অপমানে এবং পেট ব্যথায়। টিস্যু হোল্ডার থেকে অনেকটা টিস্যু ছেড়ে নিল পূর্বী, কিন্তু আরেক বিপত্তি দেখা গেল। টিস্যু নেওয়ার মতো কিছু নেই পূর্বীর কাছে। ভয়ে পূর্বী কেঁদে উঠল। নিজেকে মনে হলো পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে। ভেতর থেকে কান্নার মৃদু শব্দ পেয়ে তানভীর ভরকে গেল। দরজায় নক করে বলল, কি হয়েছে পূর্বী, আমাকে বলো। পূর্বী বলল না, বরং কান্নার তোর আরও বাড়ল। তানভীর বাহিরে থেকে আরও কয়েকবার ডাকল, কিন্তু জবাব এলো না। মেজাজ খারাপ হয়ে গেল তানভীরের। এই মেয়ে এত নেকা কেন? তারিনকে ডেকে দিল তানভীর। তারপর বলল, আপা দেখ তো, এই মেয়েটা কাঁদছে কেন এরকম করে? আমি কি কামড়েছি নাকি? তারিন এসে ডাকতেই পূর্বীর দরজার ফাঁক দিয়ে মাথা বের করে তারিনকে আস্তে করে কিছু বলল। শুনে তারিন ভাইকে বলল, লাগেজটা এখানে দিয়ে তুই যা এখান থেকে। মেজাজ খারাপ করে তানভীর লাগেজ দিয়ে গেল। যাবার সময় বলল, আজব মেয়ে মানুষ তো, আমাকে এতক্ষণ বললে কি হতো? লাগেজের জন্য কান্নাকাটি করছে, তাহলে আমি কিনা এনে দিতাম। আরও 10টা লাগেজ এনে দিতাম দরকার হলে। অশ্রমে গেছে ভাইরে ভাই, ওখান থেকে বের হলেও কি সাজগোজ করে? মেকআপ করে বের করতে হবে? এরকম নখরা কেমনে যে করে এরা? তারিন চোখ বড় করে তাকিয়ে বলল, ভাগ এখান থেকে। তানভীর যেতেই তারিন দ্রুত হাতে প্যাকেট খুলে ন্যাপকিন বের করে দিল পূর্বীকে। ন্যাপকিন নিয়ে বের হলো পূর্বী। এতক্ষণে স্বস্তি পাচ্ছে সে। তারিন আর কোনো কথা না বলে চলে গেল। পূর্বী আগের জায়গায় গিয়ে বসে রইল। সন্ধ্যা থেকে রাতের 11টা পর্যন্ত একই জায়গায় বসে রইল পূর্বী। বসে থাকতে থাকতে কোমর ব্যথা বেড়ে গেল। তানভীর এসে একবার ডাকলো খেতে যাবার জন্য। পূর্বী নড়ল না, কথাও বলল না। রেগে মেগে তানভীর চলে গেল। তারপর গিয়ে মা, বোন, ভাবিদের বলল পূর্বীকে খেতে ডাকতে। বাড়ির মহিলারা কেউই খেতে ডাকেনি পূর্বীকে। পূর্বী কিছু না বুঝলেও এতটুকু বুঝতে পারল এ বাড়ির মহিলারা কেউ কি তেমন একটা পছন্দ করছে না। মনে মনে আল্লাহকে ডেকে বলল, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে না শুকালেই কি নয়? একটু তো রহম করো আমায়। এতিমের আর্তনাদ কি তোমার আরশ পর্যন্ত পৌঁছায় না আল্লাহ? 7 আসমানের ওপরের আরশে বসে কি তুমি দেখতে পাও না এই এতিমের হৃদয়ের রক্তক্ষরণ? আর কত পূর্ব আল্লাহ। 12টার সময় পূর্বীকে রুমে নেওয়া হলো। খিদে ততক্ষণে পূর্বীর পুরো শরীর কাঁপছে। গতকাল বিকেলে 2 বোন মিলে ভাত খেয়েছে, তারপর আর খাওয়া নেই। দুপুরেও খায়নি পূর্বী। এতক্ষণ খিদে পেয়েছে, কিন্তু কেউ ডাকছে না ওকে। নিরুপায় হয়ে পূর্বী গুটিসুটি মেরে বসে রইল। তানভীর রুমে এলো যখন রাত 12:30। এসে দেখে পূর্বী হেলান দিয়ে বসা অবস্থায় ঘুমিয়ে গেছে। পুতুলের মতো মুখটি ঘামে ভিজে আছে। তানভীরের মনে হলো এসব যেন শিশির বিন্দু। আলতো করে পূর্বীর হাত ছুতেই পূর্বী জেগে উঠল। তানভীরকে এত কাছে বসে থাকতে দেখতে বুক ধরপড় করে উঠল পূর্বীর। একটু দূরে সরে বসে তানভীর জিজ্ঞেস করল, খেয়েছো তুমি? পূর্বী মাথা নাড়িয়ে জানালো খায়নি। তানভীর জিজ্ঞেস করল, মা ডাকেনি খেতে যেতে? পূর্বী বুঝতে পারছে না কি বলবে এই প্রশ্নের জবাবে। তানভীরের রাগ হলো ভীষণ। এই একটা বাজে স্বভাব তার। অল্পতেই মাথা গরম হয়ে যায়। রেগে গিয়ে রুম থেকে বের হয়ে মায়ের রুমের সামনে গিয়ে চিৎকার করে ডাকতে শুরু করলো। রেবেকা তখন সবেমাত্র বিছানায় পিঠ লাগিয়েছেন। ছেলের এরকম গলা ফাটানো চিৎকারে হন্তদন্ত হয়ে উঠে গেলেন। আনিকা, মিম, তারিনও ছুটে এলো চিৎকারে। তারিন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এমন হেরে গলায় চেঁচাচ্ছিস কেন? তানভীর জিজ্ঞেস করলো, তোমাদের সবার রাতের খাবার হয়েছে? রেবেকা বলল, হ্যাঁ হয়েছে তো, কেন? দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে তানভীর বলল, সবার খাওয়া হলে আমার বইয়ের খাওয়া হয়নি কেন? এতগুলো মানুষ তোমরা, কেউ একবার ডাকুনি কেন ওকে? দুপুরে তো তোমরাই দেখেছ, ও একদানা ভাতও মুখে দেয়নি। সবাই সবার খাবার ঠিকমতো খেয়ে নিয়েছে, আমার বউকে রেখে। কিসের এত অবহেলা আমার বউকে? তোমাদের পছন্দ মতো হয়নি বলে? আচমকা এতগুলো প্রশ্ন শুনে রেবেকা থতমত খেলেন। ঝড়ের মতো তানভীর রান্নাঘরে ঢুকে গেল।
নিজের হাতে পেঁয়াজ কাঁচামরিচ কেটে ডিম ভাজি করলো। এক চুলায় ভাত গরম করে নিয়ে ধোয়া ওঠা গরম ভাতের সাথে পিরিচি করে ডিম ভাজা, এক বাটিতে ভাজা ইলিশ মাছ নিয়ে রুমের দিকে গেল। বিদেশে নিজের হাতে রান্না করে বিধায় সব কাজই তানভীরের জানা। রুমে ঢুকে সবার মুখের ওপর দরজা লাগিয়ে দিল। সবাই সবটা দেখল। মিম আনিকার হাতে চাপ দিয়ে বলল, দেখলেন ভাবি, আজ বিয়ে হয়েছে, অথচ আজকে বইয়ের গোলাম হয়ে গেছে। আনিকা ক্রোর হেসে বলল, সবই ধলা চামড়ার খেলারে মিম। পূর্বে রুমে বসে তানভীরের চেঁচামেচি শুনল সবটা। শুনে লজ্জায় কুঁকড়ে গেল। অজানা এক অপরাধবোধে ভুগতে লাগল। যদি পূর্বে মিথ্যে করে বলতো যে খেতে ডেকেছে, তাহলে তো এত কথাই হতো না। তানভীর পূর্বীর সামনে বসে ভাত মাখতে মাখতে বলল, জানো পূর্বী, আমি তো সারা জীবন দেশে থাকবো না। আমি তাই এসব ভাবতাম। আমার বিয়ের পর আমি আমার বইয়ের এত যত্ন নিব, এত যত্ন নিব যে আশেপাশের যত ভাবিরা আছে সবাই যাতে আমার বউকে হিংসে করে, আমার বউ যাতে আফসোস করার সুযোগ না পায় আমি তার পছন্দসই না বলে। লোকে বলে প্রবাসীদের বউরা বেশিরভাগই পরকীয়া করে। আমি এত ভালোবাসবো আমার বউকে যে আমার বউ যাতে কখনো ভাবতেই না পারে পৃথিবীতে তার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ আছে তাকে ভালোবাসার জন্য। আমার পাগলের মতো ভালোবাসায় আমার বউকে আমার করে রাখবে। এবার হা করো, আমি তোমাকে খাইয়ে দিব সব সময়। যতদিন দেশে আছি আমি তোমার সব কাজেই হেল্প করব। তুমি কখনো আমাকে ভয় পেও না। মনে রেখো, এই পৃথিবীতে তোমার একান্ত আপন মানুষ শুধু আমিই আছি। তানভীরের কথায় পূর্বী কিছুটা স্বস্তি পেল। লজ্জা না পেয়ে খেয়ে নিল। খাবার পর তানভীর জিজ্ঞেস করল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে পূর্বী? তোমার মুখে কেমন ব্যথার ছাপ? পূর্বী ভাবল বলবে কিনা, তারপর ভাবল একে ছাড়া আর কাকে বলবো, কেউ তো নেই আর। ভেবেচিন্তে বলেই দিল, একটা বোতলে করে ওর গরম পানি লাগবে। ভীষণ পেটে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে। শুনে তানভীর থমকে দাঁড়ালো। তারপর জিজ্ঞেস করলো, তোমার কি পিরিয়ড চলছে? লজ্জায় মাথা নিচু করে পূর্বী বলল, হ্যাঁ। আবারও রেগে গেল তানভীর। চেয়ারে লাথি মেরে বলল, মানে কি এসবের? আজকে বিয়ে হয়েছে, কোথায় বাসর হবে তা না, তোমার এসব হলো কেন? আমি কত প্ল্যানিং করে রেখেছিলাম, কত এক্সাইটেড ছিলাম। আমার সব প্ল্যানে তুমি জল ঢেলে দিলে। ভাল লাগে না এখন আমার। পূর্বে বুঝতে পারল না এই লোকের সমস্যা কোথায়। এরকম হুটহাট রেগে যায় কেন? পিরিয়ড তো প্রতি মাসেই হয়, তাতে সমস্যা কি এর? দরজা খুলে রুম থেকে বের হয়ে গেল তানভীর। রেবিকার রুমের সামনে গিয়ে আবারও ডাকতে লাগলো। প্রচণ্ড মেজাজ খারাপ হলো রেবিকার ছেলের ডাক শুনে। বিরক্ত চেপে রেখে বলল, কি হয়েছে আবার? এখন কি তোর বইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে নাকি? তানভীর ভ্রুকুচকে বলল, হট ওয়াটার ব্যাগটা দাও। পূর্বী অসুস্থ, ওর লাগবে। আর শোনো মা, এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ খুশি হয়। পূর্বীকে আপন করে নেওয়ার চেষ্টা করো। রেবেকা ওয়াটার ব্যাগ এনে দিতেই তানভীর চলে গেল। রুমে গিয়ে নিজেই বসে ব্যাগে চার্জ দিয়ে ব্যাগ গরম করল। তারপর পূর্বীর কোমরে সেঁক দিল। আরামে পূর্বীর দুচোখ বন্ধ হয়ে এলো। একসময় ঘুমিয়ে গেল পূর্বী। বাকি রাত তানভীরের কাটল বইয়ের কোমরে আর পেটে গরম সেঁক দিতে দিতে। পূর্বীর কপালে চুমু খেয়ে বলল, রেগে যায় বলে আমায় খারাপ ভেবো না বউ। যতটা রাগ করতে জানি তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসতেও জানি। সকাল থেকে ভ্যাপসা গরম পড়েছে। সূর্য উঠেছে। ত্রিপুরতে সকলের প্রাণ ওষ্ঠাগত। মাথার উপরে ভনভন করে ফ্যান ঘুরছে পূর্ণ গতিতে। তবুও পূর্বীর সারা শরীর ঘেমে জবজবে। বহুদিন পর পূর্বী বেলা 10টা পর্যন্ত শান্তিতে ঘুমালো। একটা হাত পাখা দিয়ে তানভীর পূর্বীকে বাতাস করছে আর দেখছে পূর্বীর নাকের মুক্তোর মতো ঘাম বিন্দুগুলো। লোকে বলে নাকে ঘাম দেওয়া মেয়েরা স্বামীর খুব ভালোবাসা পায়। সত্য মিথ্যা জানে না তানভীর, তবে এটুকু জানে এই মেয়েটাকে সে প্রচুর ভালোবাসবে। টিস্যু প্যাকেট থেকে টিস্যু নিয়ে পূর্বীর নাক মুছে দিল তানভীর। এই মেয়েটা নিশ্চয়ই গরম সহ্য করতে পারে না। সাথে সাথে সিদ্ধান্ত নিল দুটো এসি কিনবে। একটা বাবা মায়ের রুমে লাগাবে, আরেকটা নিজেদের রুমে। টেবিলের ড্রয়ারে পূর্বীর জন্য আনা নতুন স্মার্টফোনও একজোড়া সোনার নূপুর রয়েছে। গতরাতে দিবে ভেবেছে তানভীর, কিন্তু দিতে পারেনি নানা ঝামেলায়। ঠিক করে রাতে ঘুম থেকে উঠলেই দিবে পূর্বীকে। পূর্বীর আচমকা ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠে বসে পূর্বী জিজ্ঞেস করল,
কয়টা বাজে? সুরভি কই? আমি কি দেরি করে উঠেছি আজকে? ছোট মা কি সুরভিকে মেরেছে? তানভীরের চোখে জল এলো পূর্বীর কথা শুনে। জবাব না দিয়ে পূর্বীকে টেনে নিল, বুকের সাথে চেপে ধরে বলল, ভয় পেও না পূর্বী, সব ঠিক করে দেব আমি। আমি আছি তো শেষ নিঃশ্বাস পর্যন্ত। পূর্বী চুপ করে রইল। তারপর উঠে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে বের হয়ে বিছানায় বসে রইল। পূর্বী বুঝতে পারছে না আসলে ওর এখন কি করা উচিত বা কার কাছে যাওয়া উচিত। তানভীর কিছুক্ষণ তাকিয়ে দেখল পূর্বীকে, তারপর জিজ্ঞেস করল, পূর্বী, তোমার দাদি নানি কেউ আছেন বেঁচে? পূর্বী মাথা নেড়ে বলল, না, নেই। তানভীর বুঝল এই মেয়েটার সংসার জীবন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। এমনকি আশেপাশের ভাবিরা কেউ মেয়েটিকে বুঝিয়ে দেয়নি কিছু। ড্রয়ার থেকে নূপুর বের করে পূর্বীর পা দুটো নিজের দিকে টেনে নিল তানভীর। পূর্বী ভয়ে আটকে উঠল। বক্স থেকে নূপুর বের করে পূর্বীর দুই পায়ে পরিয়ে দিল তানভীর। তারপর হাতে একটা চুমু খেয়ে বলল, আমাকে তুমি নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে পারো পূর্বী। যে কোনো সমস্যায় পড়লে আমাকে বলতে পারো, আমি সমাধান করে দিব। স্বামী স্ত্রীর সম্পর্ক আগে হচ্ছে বন্ধুত্বের। একে অন্যের কাছে যদি সহজভাবে মনের সব সুখ দুঃখ বলতে না পারে, তবে একটা সম্পর্কে থাকে কিভাবে মানুষ? পূর্বে তানভীরের মুখের দিকে তাকালো। এই মানুষটিকে প্রথমে যতটা খারাপ ভেবেছে, সে আসলে ততটাও খারাপ না লোকটি। একটু একটু ভরসা করাই যায়। একটু ভেবে পূর্বী জিজ্ঞেস করল, আমি এখন কি করব? তুমি আগে গোসল করবে, তারপর একটা গোলাপি সুতির শাড়ি এনেছি, আমি শাড়িটি পরবে। চুলে বেলি ফুলের গাজরা দিবে, চোখে মোটা করে কাজল দিবে, তারপর আমার সাথে নাস্তা করতে যাবে। সময় মাত্র 30 মিনিট, জলদি করো। তানভীরের কথা মতো পূর্বী উঠে গেল। রেবেকা পান বানিয়ে তমিজ মিয়াকে দিলেন। তমিজ মিয়া পান খেতে খেতে জিজ্ঞেস করল, নতুন বউ কই? রেবেকা মুখ ঝামটা মেরে বলল, খুঁজে তো আনছেন, একটা বেলা ছেড়ি। বিয়ের পর দিন মানুষ এতক্ষণ শুয়ে থাকে, বউকে আরো 2টা আনি নাই ঘরে? এরকম বেলাস তোরা আসিল না? তমিজ মিয়া স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে বললেন, আমার প্রশ্নে এত পেঁচানো আসিল না রেবিকা। এত হিস্টোরি তো তোমারে আমি জিগাই নাই। আমার জহিরির চোখ, খাঁটি সোনা চিনতে আমার ভুল হয় নাই। তুমি যেটি আনছো সবটি ওই লেগা গোল প্লেট, সোনার মতো মনে হইলেও অয় প্রথমে দেখলে। রেবেকা স্বামীর সাথে আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেলেন। ডাইনিং রুমে গিয়ে দেখেন তানভীর বসে বসে আম কেটে দিচ্ছে পূর্বীকে। পূর্বী খাচ্ছে। রেবেকা তাৎক্ষণিক গিয়ে তারিনকে ডেকে এনে দেখালেন। তারিন অনেকক্ষণ ভেবে বলল, মা, আমার মনে লয় ওরা তাবিজ করছে তানভীরের লাইগা। আমার ভাই তো এমন না মা, কালকে বউ আনতে আনতে আজকে বউর এমন যত্ন করে কেউ? কোনো একটা কাহিনী আছে মা। তুমি জবেদা খালার বাড়িতে যাও, তার গিয়া সব খুইলা কও, যা করার উনি করব। রেবেকা মেয়ের কথায় সায় দিলেন। কাল পরশুর মধ্যে তিনি যাবেন জবেদা বুজির বাড়িতে। খাওয়া শেষ হলে তানভীর পূর্বীকে বলল, যাও এবার মায়ের কাছে যাও, ওনার আশেপাশে থেকো। উনি একটু রেগে আছেন, একটু রেগে কথা বলবে, হয়তো রাগ করো না তুমি। সংসারের সব মানুষ তোমার মনের মতো হবে না, তুমিও সবার মনের মতো হবে না। জগৎ এরকমই। আমিও দেখো কারো অপছন্দের তালিকায় আছি, আবার আমার অপছন্দের তালিকায়ও অনেকেই আছে। তুমি নিজের ব্যবহার দিয়ে সবাইকে প্রভাবিত করতে পারো, যদি ভালো হতো। সবাই যার যার ইগো ছেড়ে তোমায় কাছে টেনে নেবে, আর না পারলেও ক্ষতি নেই পড়বে। তবে তোমাকে তোমার জায়গায় স্বচ্ছ থাকতে হবে। তোমার দোষ ধরার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু দেখবে তোমার গুণ কারো চোখে পড়বে না। প্রতিটি মানুষের বিবেক আছে পড়বি। মন ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বিবেক নয়। নিজের বিবেকের কথা শোনো। এই পরিবার এখন তোমার। আমি বলছি না তুমি সেভাবে চলবে যেভাবে আমার মা, বোন, ভাবি, ভাই সবাই বলবে, ওদের কথা মতো উঠবে বসবে। তোমার যেভাবে কমফোর্টেবল লাগবে তুমি সেভাবে চলবে। তবে এমন করে চলাফেরা করো না, কারো কাছে এমন ব্যবহার করো না যাতে কেউ তোমার দিকে আঙ্গুল তাক করতে পারে। মনে রেখো, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে থাকো, তোমার বিরুদ্ধে সাক্ষী দিক, আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকব। তোমার চাইতে বড়সড় তো আমার কাছে কিছুই নেই। আমার এই বিশ্বাস তুমি ভেঙে দিও না। আমি খুব আবেগী মানুষ পড়বি, বিশ্বাস ভাঙলে আমি বাঁচব না। আমি তোমার সাথে তোমার হাত ধরে হাজার বসন্ত কাটাতে চাই। পূর্বী কি বুঝলো তানভীর জানে না, তবে দেখতে পেল পূর্বীর 2 চোখ জলে টইটুম্বর হয়ে গেছে।
চোখ মুছে পূর্বী বলল, আমি কখনো কাউকে অভিযোগ করার সুযোগ দেব না। তবুও যদি কেউ অভিযোগ করে থাকে আমাকে বলবেন আপনি। আমার দোষ হলে আমি নিজেকে শুধরে নেব। তানভীর হাসল। পূর্বী উঠে চলে গেল কিচেন রুমের দিকে। নতুন বউ দেখার জন্য আশেপাশের অনেক মানুষ এসেছে। যেই দেখছে পূর্বীকে সে পূর্বের রূপে মুগ্ধ হচ্ছে। সবাই বলছে তানভীরের বউ পরীর মতো সুন্দরী। লোকে বলে জায়ের শত্রু যা। পূর্বীর এত প্রশংসা আনিকা মিমির সহ্য হলো না। বিরক্ত হয়ে সরে গেল দুজন। সকালে নাস্তার কাপ, পিরিচ, প্লেট জমেছে সিঙ্কে অনেকগুলো। রেবেকা রান্নাঘরে এসে দেখেন সিঙ্কে সব জমে আছে। কেউ এগুলো পরিষ্কার করেনি। পূর্বে একটা মোড়ায় মাথা নিচু করে বসে আছে। রেবেকা কড়া গলায় পূর্বীকে বললেন, পূর্বী, সিঙ্কের প্লেট বাসন সব পরিষ্কার করে ধুয়ে ফেলো তো। এই প্রথম রেবেকা পূর্বীর সাথে কথা বললেন সুন্দর করে। পূর্বী আনন্দিত হলো শাশুড়ি তার সাথে কথা বলায়। ভীম দিয়ে ধুতে লাগলো সব। মিম এলো রান্নাঘরে কাপ নিতে। চা খাবে মিমির স্বামী তহিন। পূর্বী কাপ ধুয়ে মিমির দিকে দিল। মিম কাপটা ধরল না ইচ্ছে করে। ফলাফল কাপ ফ্লোরে পড়ে গেল। কাপ ভাঙার শব্দে রেবেকার রুম থেকে দৌড়ে এলো। এসে দেখে তার নতুন ডিনার সেটের সাথে কাপ সেটের একটা কাপ ভেঙে পড়ে আছে নিচে। রাগে রেবেকার কান লাল হয়ে গেল। চিৎকার করে বলল, কালকে আসতে না আসতেই আজকে আমার ঘরের জিনিস ভাঙতে শুরু করেছ? দেখে শুনে কি অলক্ষী ঘরে আনছি আমি? আমার এত সুন্দর সেটের কাপ ভেঙে ফেলেছে। বাপের বাড়িতে কি কামকাজ কিছু করো নাই নাকি? পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরেছ গায়ে বাতাস লাগিয়ে। ভয়ে লজ্জায় পূর্বী মাথা নিচু করে রইল। তানভীর বাবার রুমে বসে সব শুনল। মায়ের কথা শেষ হলেই কিচেনে আসলো। এসে দেখে পূর্বী এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাত পা থরথর করে কাঁপছে। তানভীর এগিয়ে গিয়ে পূর্বীকে কাছে টেনে নিল। তানভীরকে দেখে পূর্বী স্বস্তি পেল কিছুটা। অভিমানে লজ্জায় কেঁদে দিল সবার সামনে তানভীরের বুকের ওপর মাথা রেখে। তানভীর পূর্বীর চুলে বিলি কেটে দিয়ে বলল, ভয়ের কিছু নেই পূর্বী, আমি আছি তো তোমার পাশে। সামান্য একটা কাপই তো ভেঙেছে, আর এমন কি ব্যাপার? আমি এনে দেব এক সেট। ভাঙা কাছে তোমার হাত পা কাটা যায়নি, এটাই তো আমার জন্য ঢের। যাও, তুমি রুমে যাও। পূর্বে চলে যেতে তানভীর জিজ্ঞেস করল, কি হয়েছে এখানে? কেউ দেখেছেন? নতুন বউ দেখতে আসা একটা 9 থেকে 10 বছরের মেয়ে বলল, কাকা, আমি দেখেছি। নতুন কাকি মেজু কাকিকে কাপ দিচ্ছিল, কিন্তু মেজু কাকি ইচ্ছে করে কাপ ধরেনি, তাই পরে ভেঙে গেছে। মিম ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। তানভীর মিমকে কিছু বলল না। মাকে বলল, মা, পূর্বের বয়স কত বা বলো? 15 থেকে 16 বছর। এই বয়সে তুমি আপাকে নিজের হাতে ধরে ভাত খাইয়েছ। আপার জামা কাপড় নিজে ধুয়ে দিয়েছ। আপার শ্বশুর বাড়িতে কাজ করতে হবে বলে আপাকে ওই বাড়িতে যেতে দাওনি। পূর্বে তো কারো এরকম আদরের মেয়ে ছিল। ওর মা বেঁচে থাকলে হয়তো এত অল্প বয়সে ওকে বিয়ে দিত না। ওর তো এখনও মায়ের কোলে খেলার বয়স। ভাগ্যের ফেরে ও এখন এ বাড়ির বউ। এই বয়সে মেয়েরা কাদামাটির মতো মা, যেমন খুশি তেমন আকৃতিতেই ওদের গড়ে নেওয়া যায়। তুমি ওকে ভালোবেসে যদি আপন করে নাও, ও সেই ভালোবাসা তোমাকে 10 গুণ ফেরত দেবে। তুমি ওর জন্য 1 হাঁটু জলে নামলে, ও তোমার জন্য 1 বুক জলে নামবে। আর ওর মা নেই, তোমাকে ওর মায়ের আসনে বসাবে। তুমি শুধু একটু ভালোবাসা দাও। তুমি একটা কাপ ভেঙেছে বলে এত কথা বললে তুমি ওকে। আমি চাইলে ওর সামনে বলতে পারতাম যে এই ঘরের সব জিনিসপত্র তুমি আমার টাকায় গড়েছ। তাই আমার বউ সব ভেঙে ফেললেও কারো কোনো কথা বলার অধিকার নাই। কিন্তু আমি বলিনি, তোমাকে ছোট করা হবে তাহলে। আজ আমি বললে পরের বার পূর্বী বলবে। আমি চাই না পূর্বী তোমার সাথে বেয়াদবি করার সুযোগ পাক। আমি জানি আমার বউ তোমার পছন্দের না, তাই বলে আজকে ওকে এভাবে অপমান না করলেও পারতে। এক জীবনে মানুষ কত অপ্রিয় কাজই তো করে। অপ্রিয়কে প্রিয় করে নেয়। প্রিয় না কর, অন্তত পূর্বীকে এভাবে অপমান করে কথা বলো না। পূর্বী হয়তো তোমাদের ভয়ে সব সহ্য করে যাবে, কিন্তু আমাকে তুমি ভালো করে জানো মা। এরপর থেকে পূর্বীর কোনো ভুল হলে আমাকে বলবে। কেউ আর কোনোদিন পূর্বীকে একটা কথাও বলবে না। বিনা দোষে পূর্বীকে কেউ অপমান অপদস্থ করলে, হেই করলে, আমার চাইতে খারাপ কেউ হবে না। কে ভাই, কে বোন, কে ভাবি, আমার কিছুই মাথায় রাখবো না। একা ঘরে পূর্বী বসে বসে কাঁদতে লাগলো। ঘটনাটা মনে পড়লেই বুক কেঁপে ওঠে পূর্বীর।
এতগুলো মানুষের সামনে কিভাবে এরকম একটা কাজ সে করলো ভেবে পাচ্ছি না। সে তো ঠিক মতোই কাপ দিয়েছিল ভাবিকে, তবুও কেন পড়ে গেল? এসব ভাবতে ভাবতে পূর্বীর চোখ থেকে জলধারা বইতে লাগলো। তানভীর রুমে এসে রুমের দরজা বন্ধ করে দিল। তারপর পূর্বীকে টেনে নিয়ে নিজের কোলের ওপর শুয়ে দিয়ে পূর্বীর চুলে বিলি কাটতে লাগলো। তানভীরের আদরে পূর্বী ফোঁপিয়ে কাঁদতে লাগলো। বারবার মনে হতে লাগলো তার ভাগ্য আসলেই খারাপ। তানভীর পূর্বীর কপালে একটা চুমু খেলো। তারপর ড্রয়ার থেকে ফোন বের করে পূর্বীকে বলল, বক্সটা খোলো পূর্বী, তোমার জন্য একটা গিফট আছে। শোয়া থেকে উঠে বসলো পূর্বী। তারপর ফোনের বাক্সটা খুলল। ভেতর থেকে বের হইল একটা স্মার্টফোন। আনন্দে পূর্বী যেন মুখ হয়ে গেল। একটা ফোন ছুঁয়ে দেখার কত ইচ্ছে ছিল তাদের দুই বোনের, তা কেবল অসহায় দুই বোন জানে। হঠাৎ করে পূর্বীর মনে হলো সে আসলে ভীষণ সুখী একটা মেয়ে। আল্লাহ তাকে এরকম একটা স্বামী দিয়েছে যে না বলতেই তার মনের কথা বুঝে যায়। পূর্বীর মা বেঁচে থাকতে একটা বাটন ফোন ব্যবহার করত। আশেপাশের অনেকে স্মার্টফোন ব্যবহার করলেও ফয়েজ আহমেদ স্ত্রীর জন্য আনেননি এরকম কোনো ফোন। পূর্বীর বান্ধবীরা সবাই বলতো মায়ের মোবাইলে তারা নাটক, সিনেমা, কার্টুন কত কিছু দেখে ইউটিউব থেকে সেজেগুজে ছবি তোলে। শুনে শুনে পূর্বীর স্বপ্ন দেখত তার মায়েরও এরকম একটা ফোন হবে। তারপর তারা দুই বোন মিলে ছবি তুলবে, রাতে পড়া শেষ করে কার্টুন দেখবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। পারভিন বেঁচে থাকতে এরকম ফোন ব্যবহার করার সুযোগ পায়নি, তবে সালমা পেয়েছে। ফয়েজ আহমেদ নিজের অল্প বয়সী সুন্দরী বইয়ের জন্য দেশে আসার সময় একটা স্মার্টফোন নিয়ে আসেন। ফোন দেখে দুই বোন অঝরে কেঁদেছিল। না, নতুন মাকে ফোন দেওয়ায় তাদের কোনো হিংসা হয়নি, তবে কষ্ট হয়েছে এটা ভেবে যে তাদের মা এরকম একটা ফোন ব্যবহার করতে পারেনি। কে জানে, সবসময় অসুস্থ থাকা মায়ের প্রতি হয়তো বাবার সেই ভালোবাসা ছিল না। অথচ ফয়েজ আহমেদ পারভিন বেগমকে বিয়ে করেছিলেন ভালোবেসে। প্রথমবার পারভিন বেগমকে দেখেছেন ফয়েজ আহমেদ কলেজে। একই কলেজে পড়তেন দুজনে। পারভিনের রূপে মুগ্ধ হয়ে ফয়েজ লেখাপড়া ছেড়ে দিয়ে বিদেশ চলে যায়। 2 বছর পর যখন দেশে ফিরে তখন জানতে পারে পারভিনের জন্য পাত্র দেখা হচ্ছে। হাতে বিষের শিশি নিয়ে পারভিনের সাথে দেখা করতে যায় ফয়েজ। বিষ খাওয়ার ভয় দেখিয়ে পারভিনকে রাজি করায় যাতে এই সম্বন্ধে রাজি না হয়। 2 দিন পরে বাবা মাকে নিয়ে যান বিয়ের জন্য। সেদিন পারভিনের বাবা মা সবাই হতভম্ব হয়ে গেছে ফয়েজের পাগলামি দেখে। বাধ্য হয়ে মেয়েকে বিয়ে দিতে। তাছাড়াও অমত করার উপায়ও ছিল না। ছেলে বিদেশে থাকে, ভালো কামাই করে। তখনকার সময়ে এরকম পাত্র কজনার ছিল? সেই ভালোবাসার পাত্রে কবে যে ফুটো হয়ে গেছে পারভিন টের পায়নি। হাঁপানিতে ভোগা পারভিন বুঝতে পারেনি যে মানুষটা মুগ্ধ হয়ে তাকাতো তার দিকে, তার তাকানোর মাঝে এখন প্রবল বিতৃষ্ণা রয়েছে। কে বলেছে ভালোবাসা বদলায় না? সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের মন বদলায়, সাথে ভালোবাসাও বদলে যায়। একই ছাদের নিচে থাকা, একই পরিণয় সূত্রে বাঁধা মানুষটির সাথে কথা হয়, হয়তো খোঁজ নেওয়া হয়, কিন্তু মুগ্ধতা কেটে গেলে মনের খোঁজ আর কেউ নেয় না। একটা সময় যার কাছে এলে স্বস্তি মিলত, তাকেই একটা সময় ভীষণ অস্বস্তিকর লাগে। মনের দূরত্ব বেড়ে যায়, সম্পর্কের রং বদলে যায়। রুক্ষ চেহারার, লাবণ্য হারানো মুখের দিকে তাকালে ফয়েজ আর মুগ্ধ হতো না। তাছাড়া বিয়ের 12 বছর পর 2টো মেয়ের জন্ম হলো। একটা ছেলে হলো না বলেও ফয়েজের মানসিকতা বদলে গেল। চল ভেঙে পড়া মানুষটাকে অসহ্য লাগত। সেজন্য হয়তো তাকে মুক্তি দিতে আল্লাহ পারভিনকে নিয়ে গেলেন। নতুন বইয়ের বয়স 27-28। ফয়েজের এখন 45-46 বছর। তার বইয়ের মন রাখার জন্য অনেক কিছুই করেছে। এসব পূর্বী জানে। মা কতদিন কাতরে কাতরে পূর্বীর কাছে নিজের বুকের জমানো সব কথা বলে গেছে। নতুন মায়ের প্রতি বাবার এখনকার ব্যবহার আর পূর্বীর মায়ের সাথে করা ব্যবহার, দুটোর পার্থক্য কি পূর্বীর চোখে পড়েনি? পড়েছে, কিন্তু অভিযোগ করবে কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে বলেনি পূর্বী। এসব ভাবতে ভাবতে পূর্বী কাঁদল। তানভীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদল। কাঁদতে কাঁদতে সব কথা বলল। তানভীরের ভীষণ মায়া হলো। আহা বেচারা, ভাগ্য তাকে নিয়ে কেন এরকম খেলেছে তানভীরের জানা নেই। পূর্বীকে শক্ত করে জড়িয়ে ধরে তানভীর বলল, আমি কখনো তোমাকে কষ্ট দিব না পূর্বী। সবাই তো একরকম হয় না, কেউ কেউ কথা রাখতে জানে। নির্ভর হয়ে পূর্বী তানভীরকে ছেড়ে দিল।
একটু লজ্জিত হলো নিজে থেকে এভাবে তানভীরকে জড়িয়ে ধরায়। তানভীর বুঝতে পেরে বলল, আমি ঠিক করেছি সুরভিকে এখানে নিয়ে আসব। এই বাড়িতে থাকবে সুরভি তোমার সাথে। ওখানেও কেমন থাকবে সেটা আমার চাইতে তুমি ভালো করে জানো। এখন তুমি নেই, ওর ওপর দিয়ে যখন কোন ঝড় যাবে কেউ জানবে না। তার চাইতে ভালো এখানে নিয়ে আসি। পূর্বের প্রথমে ভীষণ খুশি হলো, কিন্তু পর মুহূর্তেই সমস্ত খুশি কর্পূরের মতো উবে গেল। তানভীর হেসে বলল, ভয়ের কিছু নেই, আমি সব ম্যানেজ করে নিব। পূর্বে তবুও শঙ্কিত হলো। বোনের শ্বশুরবাড়িতে সুরভি থাকলে লোকে নানান কথা বলবে, আর তানভীর চলে গেলে সবাই কেমন ব্যবহার করবে তা নিয়েও পূর্বী চিন্তিত হলো। পূর্বী মাথা নেড়ে বলল, না, লাগবে না, এটা কেউ ভালো চোখে দেখবে না। তানভীর এক মুহূর্ত ভেবে বলল, তাহলে এক কাজ করি, সুরভিকে একটা লেডিস হোস্টেলে দিয়ে দিই, সব খরচ আমি দেব। তবুও তো তোমার ছোট মায়ের অত্যাচার থেকে রক্ষা পাবে। প্রতি সপ্তাহে না হয় একবার আসবে আমাদের বাসায়। বৃহস্পতিবার এসে শনিবার সকালেই চলে যাবে। এই প্ল্যান পূর্বীর পছন্দ হলো। মাথা নেড়ে সায় দিল পূর্বী। তারপর একটু ভেবে বলল, আপনি কেন এত কিছু করবেন আমার বোনের জন্য? তানভীর হেসে বলল, এখন তো আমি আর তুমি আলাদা কেউ না। তোমার চিন্তা আমার ঘুম নষ্ট করার কারণ। তোমার কপালের চিন্তার ভাঁজ আমার মাথা ব্যথার কারণ। আমি চাই তুমি খুশি থাকো। তুমি খুশি থাকলে আমার দুনিয়া খুশি থাকবে। তোমার যত না পাওয়া ছিল আমি তা প্রাপ্তিতে ভরিয়ে দেব পূর্বী। কখনো যেন তোমার মনে না হয় তোমার জীবন আজীবন কষ্টে কেটেছে। পূর্বের ভীষণ ভয় হলো তানভীরের কথা শুনে। নিজেকে নিজেই প্রশ্ন করল, যে এই মানুষটা আমাকে এইভাবে রক্ষা করছে, আমি পারবো কি তার বিশ্বাস রাখতে সারা জীবন? আল্লাহ, আমার কোনো কাজে যেন এই মানুষের কষ্টের কারণ না হয়। তানভীর মৃদুস্বরে পূর্বীকে ডাকল। তারপর উঠে গিয়ে আলমারির নিচে থেকে দলা মোচড়া করে রাখা একটা পুরনো শার্ট বের করল। শার্টের ভেতর থেকে দেনমোহরের নগদ 4 লক্ষ টাকা বের করে পূর্বীর হাতে দিয়ে বলল, এই টাকা তোমার। দেনমোহরের 4 লক্ষ টাকা আছে এতে। এই টাকার ওপর আমার কোনো অধিকার নেই। তোমার যা খুশি তাই করতে পারো তুমি এই টাকা দিয়ে। আমি কখনো এটা নিয়ে তোমাকে প্রশ্ন করব না। কালকে রাতেই দেওয়ার ছিল, কিন্তু দেওয়া হয়নি। এত টাকা পূর্বী কি করবে ভেবে পেল না। কেনই বা দিল এত টাকা তাকে, তাও বুঝতে পারল না। পূর্বীর শরীর কাঁপতে লাগলো একসাথে এত টাকা দেখে। পূর্বী বলল, আমার লাগবে না এত টাকা, আপনার কাছে রেখে দিন আপনি। তানভীর হাসল শুনে। তারপর বলল, অবশ্যই লাগবে। আমি আরও 1 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ মিলিয়ে তোমার নামে ফিক্সড ডিপোজিট করে দেব 10 বছরের জন্য। পূর্বে এসবের কোনো মানে বুঝল না, তবে এতটুকু বুঝল, সামনে বসে থাকা মানুষটার মন একেবারেই স্বচ্ছ। এই মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালো রাখবে। এই মানুষটার কাছে সে সবচেয়ে দামি। এই মানুষটা শুধু মানুষ না, এক অমূল্য রত্ন তার জন্য। এর কোনো অবমূল্যায়ন সে করবে না কখনো। পূর্বীদের বাড়ি থেকে মেহমান এলো 30 জনের মতো। সালমা প্রথমে বাড়ির সামনে নেমে হতভম্ব হলো। এ কোথায় সে পূর্বীকে বিয়ে দিয়েছে? এত ভালো জায়গায় পূর্বীকে বিয়ে দিয়েছে সালমার বিশ্বাস হলো না। নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হলো। কেন বিয়ের আগে খোঁজ খবর নেয়নি? তাহলে তো পূর্বীকে না দিয়ে ঘরে থাকা নিজের অবিবাহিত বোনকে বিয়ে দিত তানভীরের সাথে। নিজের বোকামির জন্য নিজের গালে নিজে থাপ্পড় মারল সালমা। ভেতরে গিয়ে পূর্বীকে দেখে সালমার বুকে চিনচিনে ব্যথা হতে লাগলো। গতকাল এরা তেমন কোনো গহনা দেয়নি পূর্বীকে, কিন্তু এখন দেখছে পূর্বীকে সোনা দিয়ে মরিয়ে রেখেছে তানভীর। কানে দুল, গলায় 2টো হার, হাতে মোটা চুড়ি, কপালে টিকলি, পায়ে সোনার নূপুর। এ যেন মোমের পুতুল বসে আছে সালমার সামনে। রূপ যেন ঠিকরে বের হচ্ছে এই মেয়ের শরীর থেকে। সবুজ রঙের কাতান শাড়ি পরা পূর্বীকে দেখে সালমার মনে হলো রূপকথার রানী। সাদা পাঞ্জাবি পরে হাস্যমুখে দাঁড়িয়ে থাকা ছেলেটা যেন রাজার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সালমার ভীষণ আফসোস হলো। সে সাথে আফসোস হলো রেবেকারও। ভেবেছিল গয়নাগাটি সব নিজের একমাত্র মেয়ে তারিনকে দিবে, কিন্তু কে জানতো তানভীর যে এভাবে দাঁড়িয়ে থেকে সব বের করে নেবে পূর্বীর জন্য। রেবেকা ভেবেছিলেন সব গহনার কথা তানভীরের মনে নেই, কিন্তু ভুল ভাঙল যখন দেখল তানভীর জিজ্ঞেস করছে, বিয়ের জন্য এনে রাখা সোনার ব্রেসলেট নেই কেন? রেবেকা থমথমে গলায় জবাব দিল, ওটা তো রাপা নিয়েছে।
ওর ভীষণ পছন্দ হয়েছে ওটা। তানভীর ভ্রু কুঁচকে বলল, আমি আমার বইয়ের জন্য পছন্দ করে কিনেছি মা, একটা একটা করে। তাছাড়া আপাকে আমি নিজেই 5 ভরি সোনার হার আর কানের দুল দিয়েছি। তোমাকে 5 ভরি দিয়ে হার আর কানের দুল দিয়েছি। তোমাদের দেওয়ার পরে আমি আমার বইয়ের জন্য কিনেছি, যাতে তোমরা কখনো অসন্তোষ প্রকাশ করতে না পারো যে তোমাদের না দিয়ে নিজের বইয়ের জন্য কেনা শুরু করেছি। তবে কেন তুমি আপাকে দিলে ব্রেসলেট? এখনই আপার থেকে নিয়ে নেবে তুমি। তারিন দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল। রাগে জিতে তারিন ঠিক করল, মেহমান আসলে সবার সামনে সে সিনকেট করবে। রাস্তার ভিখিরিকে তার ভাই রানী বানাতে চাচ্ছে, এটা তারিনের হজম হলো না। তেমনি হজম হলো না রেবেকার, আর তার মতো সালমারও হজম হলো না পূর্বের এই শো। তিনটে ঈর্ষান্বিত মন ছক কষতে লাগলো একটা অসহায় মেয়ের বিরুদ্ধে। ঝড়ের বেগে এসে সুরভি পূর্বীকে জড়িয়ে ধরল। দুই বোনের গগনবিদারী হাহাকারে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সুরভির মনে হলো 1,00,00,000 বছর হলো বুবুকে দেখে না। আর পূর্বী, সেতে যেন হারানো মানিক ফিরে পেয়েছে। নিজের অজান্তে তানভীরের চোখ ভিজে গেল। তবু নিজেকে সামলে নিয়ে দুই বোনকে সান্ত্বনা দিল তানভীর। তারিনীর সাথে এলো তারিনের বড় খালা রাবেয়া। আগে শিখিয়ে পড়িয়ে দিয়েছে তারিন খালাকে। রাবেয়া এসে পূর্বীর গহনাদি দেখে বলল, এগুলো কি বইয়ের বাপের বাড়ি থেকে দিয়েছ নাকি বৌমা? পূর্বীর এই প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হলো। তারিন কিছু বলার আগেই আনিকা বলল, আরে না খালা, এগুলো সব তানভীরের আনা। পূর্বীর বাবার বাড়ি থেকে একটা সুতোও তো দেয়নি। আমাদের বাবার বাড়ির মতো কি সবার বাবার বাড়ি নাকি? তারিন ভীষণ খুশি হলো। জ্বালানো আগুন উস্কে দিতে বলল, রাজকপাল এড়িয়ে বলে খালা, লোকে বলে না সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, পূর্ণ হয় না। এখন দেখো কারো কারো হয়ে যায়। লজ্জায় পূর্বীর ফর্সা মুখখানা কালো হয়ে গেল। সালমা কিছুটা দমে গেল এবার এদের বাক্যবাণে। সবার কথা শেষ হলে তানভীর খালাকে ডেকে বলল, কি বলবো বলেন খালা? আমার বউকে দেখেন আর আমার ভাইদের বউদের দেখেন, কোথায় রাজরানী আর কোথায়? বাকিটা আর বলবো না। হাটে বেচা যায় না, কলা তো ঠাকুর ঘরে নিয়ে ফালা বলে, এ কথা জানেন? ভাবিদেরও সেম অবস্থা। ওনাদের বাবা মা দেখেছেন মেয়েদের বিয়ে দিতে পারছে না। না আছে রূপ, না আছে গুণ, থাকার মধ্যে আছে পেট ভর্তি শয়তানি আর হিংসে। তাদের কি দোষ? এরকম মেয়ে কেউ বিয়ে করবে নাকি? এজন্য গহনাপত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে আমার ভাইদের কাছে গছিয়ে দিয়ে গেছে। আর আমার বোন, তাকে তো আপনি ভালো করেই জানেন। এত ভালো যে বিয়ের এত বছর হয়েছে, তবুও শ্বশুরবাড়ি গিয়ে থাকতে পারছে না নিজের সমুদর ব্যবহারের জন্য। এজন্য সবার বাবার বাড়ি থেকে মেয়েদের গুণের ঘাটতি পূরণ করতে এসব দেওয়া হয়েছে। আমার বউ তো তেমন ফেলনা নয়, তাই তাকে যোগ্য সম্মান দিয়ে আমি এনেছি। আর খালা শোনেন, কোরআন হাদিস কোথাও কিন্তু এই যৌতুকের অনুমতি নেই। আমি কেন যৌতুক দিয়ে বিয়ে করব? আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, তাতে পূর্বীর সব শখ আমি পূর্ণ করার জন্য যথেষ্ট। শ্বশুরবাড়ির লোভ করলে তো আপনাদের মেয়ের লায়লাকে বিয়ে করতাম। আমার ইনকাম দেখে আপনি তো কম ফাঁদ পাতেননি আমার কাছে লায়লাকে বিয়ে দিতে। তাকে ভুলে গেছে নাকি? পূর্বে অবাক হয়ে তাকালো তানভীরের দিকে। সহজ সরল দেখতে ছেলেটা মহিলাদের মতো করে কেমন করে ঝগড়া করতে পারে? সালমা ভেবেছিল তানভীরের সাথে সুরভির ঝামেলা বাঁধিয়ে দুজনকে আলাদা করার প্ল্যান করবে, কিন্তু তানভীরের কথা শুনে বুঝল এ ছেলে অন্য ধাতুতে গড়া, একে এত সহজে সে হাত করতে পারবে না। খাওয়া দাওয়ার পর পূর্বীদের বাড়ি গেল তানভীর সহ। পূর্বীর ইচ্ছে ছিল না যাওয়ার। ওখানে গেলে তানভীরের জন্য কোনো আয়োজন করবে না সালমা, তা পূর্বীর চাইতে ভালো কে জানে। এই মানুষটাকে অসম্মানিত করা হোক তা পূর্বী চায় না, কিন্তু দেখা গেল তানভীরের আগ্রহ বেশি। দূরে দূরে বুকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পূর্বী। বাড়ি ফিরে সালমার ঘরে ঢুকে গেল। পূর্বীদের 2 রুমের ছোট্ট ঘরটায় পূর্বী সুরভি আর তানভীর গিয়ে বসল। ঘণ্টাখানেক হয়ে গেল, কিন্তু সালমার বের হবার নাম নেই। লজ্জায় পূর্বীর মাথা কাটা যাচ্ছে। যে মানুষটা তাকে সবার আক্রমণ থেকে রক্ষা করে আছে, বারে বারে তার সমাদর করার মতো কেউ নেই এই বাড়িতে। নিজের স্বামীর এত বড় অপমানে পূর্বীর অন্তর্দহন শুরু হলো। তানভীর জিজ্ঞেস করল, এখানে খাবার হোটেল বা রেস্টুরেন্ট কিছু নেই পূর্বী? পূর্বীর ভীষণ লজ্জা হলো। আহা বেচারা, হয়তো খিদে পেয়েছে খুব, তাই জিজ্ঞেস করছে।
পূর্বীর অশ্রু টলটলে চোখ তানভীরের নজর এড়ালো না। মুচকি এসে আবারও জিজ্ঞেস করল। পূর্বী বলল, বাড়ির বাম দিকে মসজিদের সামনে দেখবেন রিকশা আছে। এই রিকশাকে বলবেন চাঁদমোহর বাজারে যাবেন, 30 টাকা ভাড়া নেবে রিকশা। তানভীর চলে গেলে দুই বোন মোবাইল নিয়ে বসল। একের পর এক ছবি তুলতে থাকলো দুজন মিলে। ছবি তুলতে তুলতে কখন 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে কেউই টের পেল না। তানভীর ফিরল একটা সিএনজি নিয়ে। উঠোনে সিএনজির শব্দ শুনে দুবোনের সময় জ্ঞান এলো। তাড়াহুড়ো করে ছুটল দুজন। গিয়ে দেখে তানভীর ফিরেছে অনেক কিছু নিয়ে। হাঁড়ি পাতিল, নতুন বিছানার চাদর, 2টো ফ্যান, একটা ডিনার সেট, হলুদ মরিচ মশলা, রান্নাবান্নার সব কিছু, একটা মাদুর, অনেকগুলো মোমবাতি রাখার স্ট্যান্ড, গরুর মাংস, ইলিশ মাছ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা। কি নেই আর? পূর্বে হতভম্ব হয়ে সামনে দাঁড়ানো ঘর্মাক্ত চেহারার যুবকটার দিকে তাকালো। কি এক পরম নির্ভরতায় মানুষটির চোখে। তানভীর সব বের করে রুমে এনে রাখল। সালমা জানালা দিয়ে তাকিয়ে দেখল সব। সমস্ত মালামাল ঘরে নিয়ে রেখে এবার খাবারের প্যাকেট বের করল তানভীর। নিজের হাতে উঠানে একটা মাদুর বিছালো। তারপর বাজার থেকে আনা কাচ্চির প্যাকেট, বোরহানি, 7 আপ, মুরগির কষা মাংস সব প্লেটে সাজিয়ে উঠোনে রাখল। মোমদানিতে মোম সাজিয়ে উঠোনে বৈদ্যুতিক বাতি বন্ধ করে পূর্বী সুরভি দুজনকে নিয়ে বসালো। এতক্ষণে পূর্বী দেখতে পেল বাহিরে কি উতলে পড়া জ্যোৎস্না। চাঁদের আলোয় যেন থই থই করছে পুরো আঙিনা। থেকে থেকে গাছের পাতা নড়ে উঠছে। একটা স্বর্গীয় মুহূর্ত যেন। আকাশের দিকে তাকালো পূর্বী। চাঁদটা দেখে পূর্বীর মনে হলো চাঁদের বুক থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়েছে যেন মায়া, যেই মায়াতে সবাই বিভ্রান্ত হয়ে যায়। সুরভির গানের গলা ভীষণ ভালো। সুরভি গুনগুন করে গান ধরল। নিজের অজান্তেই পূর্বী তানভীরের কাঁধে মাথা রাখল। পরম মমতায় নিজের সাথে জড়িয়ে নিল তানভীর পূর্বীকে। পূর্বী কাঁদবে না বলে ঠিক করেছে। পূর্বীর মনে পড়ল সুরভি ঠিক মায়ের মতোই গানের গলা পেয়েছে। মা যেমন শুয়ে শুয়ে বাহিরের চাঁদের দিকে তাকিয়ে এভাবে গান গাইতেন, তেমন করেই আজ সুরভি গান গাইল যেন। আহা, আজ যদি মা বেঁচে থাকতো। গান শেষে সুরভির চোখ মুছল। কেন জানি মনে হচ্ছে এত বছর ধরে পাওয়া অবহেলা, অনাদার ঘুচিয়ে দিতে আল্লাহ যেন তানভীর ভাইকে পাঠিয়েছেন। এই মানুষটি যেভাবে আজ আপার পক্ষ নিয়ে কথা বলেছে, সুরভির মনে হয়েছে এই পৃথিবীতে এই একটা মানুষই আছে যার ছায়ায় নির্ভয়ে আশ্রয় নিতে পারবে তারা দুই বোন। হালকা কথাবার্তা বলতে বলতে খেতে লাগলো তিনজনে। সালমা জানালা দিয়ে দেখল সুরভি মুরগির রানে তৃপ্তি নিয়ে কামড় বসাচ্ছে। বোরহানির গ্লাস থেকে যেন সালমাকে হাতছানি দিয়ে বলছে, আয় সালমা আয়। রাগ হলো ভীষণ সালমার। তাকে কেউ ডাকলো না একবার? এই নাকি নতুন জামাই। দিন দিন মানুষের মন থেকে শ্রদ্ধা, সহবত, সম্মান সব উঠে যাচ্ছে। ঘোর কলিযুগের লক্ষণ যেন। তানভীরের এই বেয়াদবি সালমা মেনে নিতে পারল না। আপন মনে বিড়বিড় করে বলল, ছি ছি। চলবে গল্প কোথাও কেউ ভালো নেই, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।